আমি 11টা জায়গা থেকে কনফার্ম করেছি। আপনি তিতাসের কথা বলেন, মন্ত্রণালয়ের কথা বলেন, যারা সরাসরি এর সাথে সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত। সাকিব, কোনটা সম্পৃক্ত? এই যে পাইপের মাধ্যমে গ্যাস পাঠাচ্ছে, ওই গ্যাস কানেকশনের সাথে, পাইপ কানেকশনের সাথে যারা জড়িত তাদের ভিতরে 2 জন বলছে ভাই আমরা দিয়ে দিতেছি, আমাদের গ্যাসের শেডিং হবে না কেন এখন? দিয়ে দিচ্ছেন মানে আগে আপনারা সিলিন্ডারে করে দিতেন, বোতলে করে দিতেন, বলছেন আমরা পাইপ লাগাই দিচ্ছি। বাংলাদেশের সেনা বাহিনী, বাংলাদেশের বাল বাহিনী, বাংলাদেশের চুতিয়া বাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, কোন শুয়ারের বাচ্চা আমার এই তথ্যকে যদি তোমরা চ্যালেঞ্জ করো, আসো আমি কথা বলি তোমাদের সাথে। এই খানকি মাগি ওই টেবিলে জেনেভায় তার খানকি মাগির খানকি ডায়লগ শুরু করেছিল। লোকজন হেসেছে, বাংলাদেশের মান ইজ্জত মাটির নিচে ঢুকিয়েছে। বাংলাদেশি ভাই ও বোনেরা, ওই পায় আজকে রামপালও বন্ধ, আজকের পায়রাও বন্ধ। কেন জানেন? পয়সা নাই, আর কয়লা আনতে পারতেছে না। বাংলাদেশের যত কয়লা ছিল এই মাগির পাছায় ঢুকিয়েছে, মুখে ঢুকিয়েছে, ওর বংশের পাছার ভিতরে ঢুকিয়ে পেট ভরেছে। বাংলাদেশের জনগণ ইথিওপিয়ার ভুবুক্ষুদের মতো রাস্তায় বেরোবে খানকি মাগিকে ধরার জন্য। অ্যাবসলিউটলি। এবং অলরেডি কিন্তু লোডশেডিং এর জ্বালায় কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু চরম। আপনারা শুধু লোডশেডিং না, এই খানকি মাগি গত 20 বছর ধরে বলেছে, গত 16 বছর ধরে বলেছে বাংলাদেশ নাকি গ্যাসের উপরে ভাসছে। গ্যাস পাছা দিয়া দিবে, মুখ দিয়া দিবে, গ্যাস শেষ হবে না। আপনাদেরকে বলি, খানকি মাগি আন্ডার দ্য টেবল পাইপ দিয়ে ফেনী নদী এবং বিভিন্ন জায়গা থেকে কতগুলো গ্যাস সংযোগ ইন্ডিয়াতে দিয়েছে, যা আজকেরও পাবলিক আইতে অর্থাৎ জনগণের চোখে নিউজে কোনো জায়গায় দেওয়া হয় নাই। সাকিব, আমি আজকে আবার আমি এ ধরনের চ্যালেঞ্জ করি, কিন্তু আমাকে কেউ এটা নিয়ে কথা বলতে আসে না। বাংলাদেশের খনিজ সম্পদ মন্ত্রী, খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী পিজা বিক্রেতা হাসান মাহমুদ, তোদেরকে চ্যালেঞ্জ করে বললাম, শাওয়ার মাগিরা, তোরা ভারতে কয় জায়গায় কয়টা পাইপ লাগাইছিস গ্যাস সরাইয়া দেওয়ার জন্য, যেখানে এখন গ্যাস ডেফিসিট, এখন গ্যাসের লোডশেডিং হচ্ছে, ঢাকায় লোকজন গ্যাস পায় না পাক করার জন্য। হ্যাঁ, অ্যাবসলিউটলি। গ্যাসের প্রচন্ড ক্রাইসিস দেখা দিয়েছে, গ্যাস নেই এবং সিএনজি স্টেশনগুলোতে প্রচুর লাইন, মানে গ্যাসের চাপ কম থাকায়। বলেন কতগুলো পাইপ লাগাইছিস খানকি মাগিরা? এই সবকিছু দেখার পরে যেই মানুষটা রাস্তায় দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে জয় বাংলা, আমি বলবো খানকির পোলা, খানকি মাগি, তোর জয় বাংলা দিয়ে তোরে পুটকি মারা উচিত। তোরা বেঈমান, তোরা মুনাফিক, তোরা ভারতীয় শুয়োরের বাচ্চা। তোদেরকে গোবর দিয়া কবর দেওয়া উচিত, গরুর মুখ দিয়ে মরার পরে তোদেরকে গোসল করানো উচিত। কুত্তার বাচ্চারা, তোরা ওইটাও ডিজার্ভ করিস না। আমি অবাক হয়ে যাই, আজকের বাংলাদেশে ইলেকট্রিক লোডশেডিং হচ্ছে, লোকজন একের পর এক বিদ্যুৎ চলে যাচ্ছে, পাচ্ছে না। এখন কতগুলো পাইপ দিয়ে, আমি সাকিব আপনাকে আমি বলি, আমার কাছে গত 7 দিনে যেই কতগুলো
ইনফরমেশন এসছে, প্রত্যেকটা ইনফরমেশনে একটা কথা বলা হয়েছে। আমাকে বলছে জেকব ভাই, বিভিন্ন জায়গা থেকে মোর দেন 100 পয়েন্ট দ্যাট পাইপ দিয়ে গ্যাস পাস করা হচ্ছে ইন্ডিয়াতে। আমি বলছি আগে না বিভিন্ন ভাবে ট্যাঙ্কে বা গ্যাস সিলিন্ডারে করে পাস করতে, বলছে না এখন পাইপ লাগাই দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম একজন সিনিয়র অফিসিয়ালকে, যারা বাংলাদেশের ওই যে কি জন্য একটা কর্পোরেশন আছে না, গ্যাস ও বিদ্যুৎ কি জানি একটা কর্পোরেশন আছে, তেল ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, যেটা মন্ত্রণালয় আছে, কিন্তু আরেকটা আছে, কর্পোরেশন আছে। ও তেল গ্যাস রক্ষা কমিটির কথা বলছেন বা কি জানি একটা আছে, এই মুহূর্তে আমার মনে নেই, আমি বলতে পারবো আপনাকে। ওখানে আমি কোন একজন সিনিয়র ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশে গ্যাসের শেডিং অভাব হচ্ছে কেন, এই ডেফিসিটটার কারণ কি? আমাদের নিজেদের জনগণকে ব্যবহার না করে যদি ইন্ডিয়ারে দিয়ে দেয় তাহলে আমাদের কাছে থাকবে কি করে? আমি যে বলি, আপনি কি তিতাসের কথা বলছেন? তিতাস গ্যাস? ইয়েস। ওকে। তারা বলছে যে আপনি কি করতে চান? আমি বললাম যে জনগণের যেটা দরকার সেটা না রেখেও যদি ইন্ডিয়াকে দেওয়া হয় তাহলে গ্যাস পাবে কি করে? তাই যে আমার একটু ভালো করে বুঝায় বলেন। বলছে জেকব ভাই, আগে সিলিন্ডারে করে কিছু কিছু গ্যাস বিভিন্ন ভাবে কিছু কিছু কথা দেয়া লাগতো, ঠিক আছে? গ্যাস সিলিন্ডারে করে তারা গ্যাস পাস করত। কোথায় পাস করতে? ইন্ডিয়া থেকে দিত। কিন্তু গ্যাস এখন, আগে তো সিলিন্ডারে করে দিত, বোতলে করে দিত, হাসিনা মাগি তার পেটের মধ্যে করে যাইত, এখন পাইপ লাগাইয়া দিছে। তার মানে কি বিষয়গুলো এরকম যে আমি আপনাকে বলি, হাসিনার ভেজাইনার মধ্যে পাইপ দিয়া পুরা বাংলাদেশটারে পাস করে দেওয়া হইতেছে ইন্ডিয়ায়, এবং হাসিনার ভেজাইনা দিয়ে পাস করার পরে বুড়া মাগি দামড়ি বলবে ভারতকে উজাড় করে দিয়েছি। দামড়ি মাগি হারামজাদি বলবে উজাড় করে ভারতকে দিয়েছি। যে ভারতের সাথে আমরা যে নিরাপত্তা চুক্তি থেকে শুরু করে যেসব চুক্তিগুলো এখন করা হচ্ছে, এগুলো সবই কিন্তু অস্পষ্ট। আমরা কিন্তু জানি না যে আসলে কি চুক্তি করা হয়েছে। এই ক্লজ গুলো তো আমাদের সামনে কখনোই তারা ডিসক্লোজ করে না। তো এখন দেখা যাচ্ছে যে এই চুক্তিগুলো, এগুলো সম্পর্কে আমরা জানি না। আবার এখন আপনি যে তথ্যটা দিলেন যে এই যে আমাদের তলদেশ দিয়ে যে তারা গ্যাস পাচার করে দিচ্ছে ভারতে, এটাও কিন্তু আমরা এই প্রথম শুনলাম আপনার কাছে। আপনাকে বলি, আমি অবাক হয়ে গেলাম। আমি ইঞ্জিনিয়ার, আমি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। আমি বললাম হোয়াট ইজ দিস? আপনাদের আমারে বলছে জেকব সাহেব, জনগণ ইলিশ মাছ খাইতে পায় না, আমাদের জাতীয় মাগি ইলিশ সব ক্যালকাটায় পায়। আমরা কুকিং এর গ্যাস পাই না, আমাদের জাতীয় মাগি গ্যাস ওখানে দিয়ে দেয়। 100-র উপরে পয়েন্ট আছে যেখান থেকে গ্যাস সরাসরি চলে যাইতেছে। বাংলাদেশের মাটিতে ওয়াটার লেয়ার এত নিচে, এখন ফেনী নদী বিভিন্ন নদীতে পাইপ দিয়া ভারতে পানি দিয়া দেওয়া হইতেছে আমাদের জাতীয় মাগি ভারতে গিয়া আবার সেটাকে উদ্বোধন করে আসে। আপনি কি জানেন বাংলাদেশের থেকে যে 100-রও বেশি পাইপ দিয়ে ভারতে গ্যাস পাচার করা হচ্ছে, ওই ভারতে গিয়া এটার উদ্বোধন, ওই অনুষ্ঠানে এই জাতীয় মাগি উপস্থিত ছিল। আমার এই তথ্যটাকে বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি যে গালি দিচ্ছি, আমি আপনাদেরকে ওয়াদা করছি, আমার এই তথ্যটাকে যদি কেউ চ্যালেঞ্জ করার জন্য সাকিবের সাথে যোগাযোগ করে অথবা টিটু রহমানের সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে তথ্যের ভিত্তিতে, আমি প্রমিস করলাম আপনাদেরকে আমি মোটেও গালি দেব না। আমি ভদ্রভাবে আপনাদের সাথে এই সাবজেক্টটা শেয়ার করব মন্ত্রণালয়তে। এবং আরো বেশ কিছু লোকজনদেরকে জিজ্ঞাসা করলাম, সোফার গোদা পাওয়ার প্লান্ট থেকে বাংলাদেশে কত কিলোওয়াট, কত হাজার কিলোওয়াট, কত কোটি কিলোওয়াট বিদ্যুৎ এসেছে আমাকে একটু বলেন।
বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনাদেরকে যদি ভদ্রভাবে বলি কথাগুলো মনে থাকবে না, অভদ্রভাবে যদি বলি অ্যাটলিস্ট আমাকে গালি দেওয়ার জন্য আপনারা মনে রাখবেন। সেটা কি জানেন? হাসিনা মাগি গঙ্গার পানির হিস্সা নেওয়ার জন্য গেলেন এবং কাগজে পত্রে চুক্তি সই করে আসলেন, বললেন বাংলাদেশ এত কিউসেক পানি পাবে এবং বাংলাদেশে ঢুকে প্রেস কনফারেন্সে এই হাসিনা মাগি বললেন বিএনপি এবং খালেদা জিয়া এবং বিরোধী দলকে এই পানি দিয়ে আমরা এখন চুবাইয়া মারবো, পানিতে গোসল করাবো। হাসিনা মাগি তাই বলবো। এখন একটা মজার কথা শুনেন ভাই, ইন্ডিয়া যখন এই চুক্তি সাইন করে, পাশে বসে জ্যোতি বসু হাসিনাকে বলছে তুমি রাজনীতিতে টিক্কা থাকার জন্য চুক্তির কথা বলছো, আমি সাইন করাইয়া দিলাম, কিন্তু আবার পানি চাইয়া বইসো না। কাগজ পাইছো, এটা নিয়ে রাজনীতি করো, কিন্তু পানি চাইবা না। এটা এক। বাংলাদেশি ভাই বোনেরা এবার শুনেন, ভারত থেকে যদি বিদ্যুৎ আনা হয়, আপনাকে আমি বলি এই বিদ্যুৎকে আবার ডাইভার্ট করাইয়া দেওয়া হয়। কেন জানেন? পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে তাদের যে বিদ্যুৎ লাগে, বাংলাদেশকে বলা হয়েছে এটা ডাইভার্ট করাইয়া দিতে। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বাল বাহিনী, বাংলাদেশের চুতিয়া বাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, কোন শুয়ারের বাচ্চা আমার এই তথ্যকে যদি তোমরা চ্যালেঞ্জ করো, আসো আমি কথা বলি তোমাদের সাথে। অর্থাৎ ভারত থেকে যত আমদানি করার জন্য যত চুক্তি করা হয়েছে, ওই আমদানির 4/3 বাংলাদেশে আসে না, আর যা আসে এগুলোকে আবার ডাইভার্ট করে। আপনাদেরকে আমি একটু বুঝায় বলি, বুঝায় বললো আপনারা বুঝবেন না, যারা বুঝবেন তারা বুঝবেন, আওয়ামী কুত্তার বাচ্চারা এরা বুঝবে না। আওয়ামী কুত্তার বাচ্চা বলতে আমি আওয়ামী লীগের সবাইকে বলছি না, আওয়ামী ভারতীয় দালাল খানকি মাগির পোলারা, ওরা বুঝবে না। আমি আপনাকে বলি, ভারতের ওয়াটার ডেফিসিট আছে, তো বাংলাদেশের সাথে যদি তারা এই ওয়াটার ডেফিসিট নিয়ে চুক্তি করে যে বাংলাদেশকে তারা এত কিউসেক পানি দিবে গঙ্গা থেকে, তিস্তা থেকে, ব্রহ্মপুত্র থেকে, বাংলাদেশের হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য বলবে কাগজে পত্র আছে, আমাদের এই পানি দেওয়ার অব্লিগেশন আছে, আমরা এই পানি তোমাকে দেব না। হাসিনা বলবো ঠিক আছে, আমার ক্ষমতায় রাখলেই চলবে। আপনারা কি বুঝতে পারছেন বাংলাদেশি ভাই বোনেরা? তারা বলবে না ঠিক আছে পানি দিয়েন না, আমার ক্ষমতা রাখলেই চলবে। ওকে, তো তারা রাখলো, বাংলাদেশে তারা ক্ষমতা রাখলো, এটা গেল পানি। এখন ভারতেরও কিন্তু ইলেকট্রিসিটি ডেফিসিট আছে, তাদেরও ওখানে লোডশেডিং আছে। এখন তারা বলছে বাংলাদেশের সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে এবং বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ যেখানে আছে, বিভিন্ন জায়গায় তারা বলছে যে আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় যে বিদ্যুতের দরকার আছে, এই বিদ্যুৎটা কেন ওখানে ব্যবহার হচ্ছে বাংলাদেশি ভাই বোনেরা? বিএসএফ আমাদের বাংলাদেশিদের মারার জন্য ওখানে ফ্লাড লাইটের দরকার আছে, বিভিন্ন লাইটের দরকার আছে। ইলেকট্রিসিটি কোন জায়গায় কোথা থেকে আসে জানেন? বাংলাদেশ ওইটা সাপ্লাই দেয়। এবার আমাকে বলেন আপনারা বুঝেন নাই কোনটা? বাংলাদেশ থেকে কোনো একটা জিনিস আপনাকে আমি কিছুক্ষণ আগে বললাম চায়নার সাথে 22-23 ট্রেড ওয়ার্ড ছিল 21 বিলিয়ন, আর এগেইনস্ট বাংলাদেশের ছিল 645 মিলিয়ন। এখন আপনাকে আমি বলি সাকিব, আপনি শুনলে অবাক হবে, 22-23 ভারত বাংলাদেশে এক্সপোর্ট করেছে including commodity and others, total of 49 billion.
বাংলাদেশি ভাই বোনেরা চেক করেন, সত্য কথা বের করেন। আমাকে গালি দিবেন, দেন, গালি দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার তথ্যগুলো চেক করেন এবং এটাকে করার পরে তারপরে দেখেন কোথায় যায়। দেশের অর্থনৈতিক সংকটের কোনো আশার আলো নেই। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের PRI নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকিং খাত এখন ব্যাপক দুরবস্থার মধ্যে রয়েছে। ব্যাংক খাতে টাকা নেই, ডলারও নেই। সংকট নিরসনে আশার কোনো আলো নেই। আগে বলা হতো নির্বাচনের পর নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, নির্বাচন শেষে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। আবার নতুন বাজেটেও তেমন উদ্যোগ নাই। মনে হচ্ছে সরকার সমস্যাগুলো জিইয়ে রাখছে। যদিও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সেগুলো আবার সংস্কারের জন্য যথাযথ নয়। তাই ব্যাংকিং খাতের অনিয়ম দুর্নীতি রোধে সরকারের শ্বেতপত্র প্রকাশ করা দরকার। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত বাংলাদেশে ব্যাংকিং খাতে দুরবস্থার কারণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধারা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাত না পারছে সরকার কিছু দিতে, না পারছে সরকার কিছু রক্ষা করতে। অর্থাৎ আমানতকারীদের নিশ্চয়তা দিতে পারছে না। দেশের ব্যাংক খাত একেবারে শুরু থেকে চড়াই উতরাই পেরিয়ে এসেছে। কখনো ব্যাংক খাত পুরো সফলতার মধ্যে ছিল না বলে জানান তিনি। তিনি জানান, আর্থিক খাত ঊর্ধ্বমুখী করার ব্যাপারে আমরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছি। ভারতের স্টক মার্কেট কোথায় আর আমরা কোথায়? তিনি বলেন, গত কয়েক বছর ধরেই অস্তিত্বে আছে দেশের ব্যাংকিং খাত, যেখানে টাকার সঞ্চয় হচ্ছে না। বড় একটা অংশ দেশের বাইরে চলে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। ফলে অর্থনীতির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। অর্থনীতি ক্রমাগত চাপ বাড়ছে। এই চাপ আর ভার বহনের ব্যাংকিং খাতের সক্ষমতা নেই। এর ফলে বিনিয়োগ সংকটে ভুগছে ব্যবসায়ীরা। আসছে না নতুন বিনিয়োগ, হচ্ছে না নতুন কর্মসংস্থান। ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত দয়া করে কমেন্ট করে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।